একটা গবেষণা করতে আমরা গবেষণা করার যে প্রস্তাবনা বা রিসার্চ প্রপোজাল বা সিনপসিস বা প্রোটোকল আমরা লিখি। তো একটা গবেষণা প্রস্তাবনা বা রিসার্চ প্রপোজাল বা সিনপসিস বা প্রোটোকল এটার একই জিনিসের তিনটা নাম, এটাকে আমরা সিনোনিম বলতে পারি। রিসার্চ প্রপোজালকে কেউ কেউ এটাকে সিনপসিস বলেন, আবার কেউ কেউ রিসার্চ প্রোটোকলও বলেন, আবার কেউ রিসার্চ প্রপোজালও বলেন। তিনটা নাম একই জিনিস। তো এখন আমরা দেখব যে একটা রিসার্চ প্রপোজাল বা সিনপসিস বা প্রোটোকল কিভাবে লিখতে হয়, বা একটা সিনপসিস বা রিসার্চ প্রোটোকল বা রিসার্চ প্রপোজালে কি কি ধাপ থাকে বা কিভাবে লিখতে হয় সেটা আমরা বলার চেষ্টা করব। প্রথমত, একটা গবেষণা প্রস্তাব লেখার জন্য বা গবেষণা প্রস্তাবনা বা রিসার্চ প্রপোজাল লেখার জন্য অবশ্যই একটা 1 নম্বর পয়েন্ট থাকবে এরিয়া অফ দ্য রিসার্চ। আপনি কোন এরিয়াতে রিসার্চ বা গবেষণা করবেন। তো গবেষণা প্রস্তাবের ক্ষেত্রে, প্রস্তাবনা লেখার ক্ষেত্রে যে 1 নম্বর এরিয়া, যে আপনি জ্ঞানের রাজ্যে কোন রাজ্যে, যে এটা কি মেডিকেল সায়েন্সে করবেন নাকি হেলথ ইঞ্জিনিয়ারিং সায়েন্স নাকি এগ্রিকালচারাল সায়েন্স, কোন বা ল হতে পারে বা হতে পারে আরও অনেক ডিসিপ্লিন হতে পারে, যে আপনি গবেষণাটা করবেন কোন ডিসিপ্লিনে করবেন। প্রথমে আপনাকে এরিয়া ঠিক করতে হবে যে গবেষণা প্রস্তাবনা লিখবেন কোন এরিয়াতে। 1 নম্বর স্টেপ হচ্ছে এরিয়া অফ দ্য রিসার্চ প্রপোজাল। 2 নম্বর স্টেপ হচ্ছে আপনি যে গবেষণা করবেন সেই গবেষণা প্রস্তাবনা লেখার জন্য আপনাকে একটা টাইটেল বা শিরোনাম নির্ধারণ করতে হবে। তো শিরোনাম আপনার কি হবে? তো টাইটেল বা শিরোনাম লেখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই খুব একটা সুনির্দিষ্ট একটা টাইটেল আপনাকে সিলেক্ট করতে হবে, যে হ্যাপাজার্ড কোনো টাইটেল আপনি সিলেক্ট করতে পারবেন না। তো হতে পারে টাইটেল, আমি এর আগের ক্লাসে বলেছিলাম যে একটা রিসার্চের কী কী স্টেপস রয়েছে, সেই স্টেপসগুলোতেও কিন্তু এই জিনিসগুলো চলে আসছে যে টাইটেল কিভাবে লিখতে হয়। একটা টাইটেল বা শিরোনাম অবশ্যই সেটা স্মার্ট হতে হবে। প্রথমত স্পেসিফিক হতে হবে। 2 নম্বরে হচ্ছে এমতে অবশ্যই সেটা মেজারেবল হতে হবে, এতে অ্যাচিভেবল, আরতে রিয়েলিস্টিক, আর টিতে হবে টাইম বাউন্ড। অর্থাৎ একটা টাইটেলকে অবশ্যই স্মার্ট হতে হবে। আপনি যে কোনো গবেষণা প্রস্তাবনা বা রিসার্চ প্রপোজাল যখন লিখবেন সেটার টাইটেলটা অবশ্যই স্মার্ট হতে হবে। এখন একটা গবেষণা প্রস্তাবনা বা রিসার্চ প্রপোজাল কেন লেখা হয়, সেটা হতে পারে আপনি কোনো একটা প্রজেক্ট প্রপোজাল আপনি সাবমিট করবেন, সেটার জন্য একটা গবেষণা প্রস্তাবনা লিখতে হয়। অথবা আপনি একাডেমিক রিসার্চের ক্ষেত্রে কোথাও কোনো একটা গবেষণা করতে যাবেন, সেটার ক্ষেত্রে আপনি গবেষণায় কী কী করবেন সেটার জন্য আপনাকে রিসার্চ প্রপোজাল লেখা লাগতে পারে। অথবা আপনি কোনো জায়গায় কোনো বিশ্ববিদ্যালয়ে আপনি একটা স্কলারশিপ নেওয়ার জন্য বা বিদেশে পিএইচডি ডিগ্রি অর্জন করার জন্য যখন যাবেন, তখন কোনো ইউনিভার্সিটির কোনো প্রফেসরকে আপনাকে প্রথমেই আপনার রিসার্চ প্রপোজালটা লিখতে হবে। এই জন্যই রিসার্চ প্রপোজাল কীভাবে লিখতে হয় এটা জানাটা খুব একটা গুরুত্বপূর্ণ কাজ। তো যারা গবেষণায় আছেন তাদের জন্য এই রিসার্চ প্রপোজালটা এটা লিখতে জানতে পারাটা খুব একটা ইম্পর্টেন্ট কাজ বলে আমি মনে করি। তো আমাদের 2 নম্বর স্টেপে আমরা আছি যে টাইটেল অফ দ্য রিসার্চ। আমি বললাম যে টাইটেলটা অবশ্যই স্পেসিফিক হতে হবে। স্পেসিফিক বলতে আপনার একটা নির্দিষ্ট এরিয়াতে হতে হবে। যেমন আপনি যদি হেলথ সায়েন্সে আপনি গবেষণা করেন, যে কোনো একটা নির্দিষ্ট রোগ নিয়ে আপনি করবেন, হতে পারে যে এটা করোনা ভাইরাস নিয়ে আপনি গবেষণা করতে পারেন, যে করোনা ভাইরাসের কারণ কি এটা নিয়ে আপনি খুঁজে বার করার চেষ্টা করবেন, তখন এটা নির্দিষ্ট হবে। তো স্পেসিফিক হতে হবে। তারপরে স্মার্ট, মেজারেবল হতে হবে। আপনি একটা গবেষণা প্রপোজাল লিখবেন বা রিসার্চ প্রপোজাল লিখবেন, সেটা অবশ্যই আপনাকে মেজার করতে পারতে হবে। সেটা যদি আপনার একাডেমিক রিসার্চ হয়, সেক্ষেত্রে আপনাকে আপনার যে একাডেমিক ক্যালেন্ডার বা একাডেমিক ইয়ার বা একাডেমিক সেশন, সেই সেশনের মধ্যে আপনি শেষ করতে পারেন এরকম একটা আপনি টাইটেল নেবেন। যে এমন একটা টাইটেল নিলেন যেটা আপনার, ধরেন আপনার একাডেমিক ইয়ার 2 বছর বা 3 বছর, কিন্তু আপনি একটা টাইটেল নিলেন, সেই টাইটেলকে অ্যাচিভ করতে আপনার লাগবে 10 বছর। তাহলে কিন্তু আপনি আপনার একাডেমিক টাইমের লিমিটেশনের মধ্যে আপনি আপনার গবেষণাটা শেষ করতে পারলেন না। সুতরাং এটাকে অবশ্যই টাইম বাউন্ড হতে হবে। এটা স্মার্টের যে লাস্টের পার্টটি, সেটা অবশ্যই টাইম বাউন্ড হতে হবে। এবং এটাকে মেজারেবল, অর্থাৎ আপনি একটা গবেষণা করবেন, এটাকে অবশ্যই মাপতে পারতে হবে, বা আপনি আপনার ভ্যারিয়েবল কী কী নেবেন সেই ভ্যারিয়েবলগুলি যাতে আপনি মেজার করতে পারেন। আর
SMA-তে আপনার অ্যাচিভেবল হতে হবে। আপনি একটা গবেষণার টাইটেল নিলেন প্রপোজাল লেখার জন্য, কিন্তু সেটা আপনি অ্যাচিভ করতে পারবেন না, তাহলে আপনার জন্য এটা হবে না। তারপরে আপনার রিয়েলিস্টিক হতে হবে, আরতে রিয়েলিস্টিক। আপনি একটা গবেষণা নিলেন যেটার বাস্তবতার সাথে কোনো মিল নাই, বাস্তবে অন্য জিনিস, আপনি গবেষণার প্রপোজাল লিখবেন, সেটার সাথে বাস্তবের অনেক ডিফারেন্স রয়েছে, সেটা হওয়া যাবে না। আর টিতে হচ্ছে টাইম বাউন্ড হতে হবে। আপনার গবেষণা প্রস্তাবনা যখন আপনি লিখবেন, সেটার আপনি যখন টাইটেলটা ঠিক করবেন, অবশ্যই আপনাকে স্মার্ট হতে হবে, স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিয়েলিস্টিক এবং টাইম বাউন্ড হতে হবে। তাহলে এটা গেল মোটামুটি টাইটেল। এরপরে পরের পয়েন্টটা হচ্ছে নাম্বার 3 পয়েন্ট হচ্ছে লিটারেচার রিভিউ করা। আপনি যে টাইটেলের উপর গবেষণা করবেন, সেই টাইটেলের উপর আপনি কিছু লিটারেচার রিভিউ করবেন, যে আপনার এই টাইটেলে আরও পূর্ববর্তী গবেষকরা কি গবেষণা করেছেন এই রিলেটেড, এবং তারা কিভাবে তাদের গবেষণার রেজাল্টস বা ফাইন্ডিংস কি পেয়েছেন, সেটাকে আপনি একটু রিভিউ করবেন। তো এখানে লিটারেচার রিভিউ করতে গেলে প্রথমত পূর্ববর্তী গবেষকদের অ্যাবস্ট্রাক্ট থেকে লিটারেচার রিভিউ করতে হয়। অ্যাবস্ট্রাক্টে মোটামুটি একটা গবেষণা কেন করা হয়, উদ্দেশ্য, এটার মেথোডোলজি এবং এটার গুরুত্বপূর্ণ ফাইন্ডিংস এবং কিছু রিকমেন্ডেশন দেওয়া থাকে। এইগুলো আপনি একজন গবেষকের যখন নাম ধরে তার কত সাল বা লিটারেচার রিভিউ করার একটা নিয়ম আছে, যেটাকে কতগুলো স্টাইল রয়েছে, যে APA স্টাইল আছে, আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, তারপরে MLA আছে, মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন, তারপরে শিকাগো, ভ্যাঙ্কুভার, অনেকগুলো স্টাইল রয়েছে। আপনি APA স্টাইলটা ফলো করবেন, আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন। যে প্রথমত আপনি একটা গবেষকের অ্যাবস্ট্রাক্ট থেকে আপনি প্রথমে তার নাম দিবেন, এরপরে তার সাল দিবেন, এরপরে তার গবেষণার টাইটেল দিয়ে আপনি তার গবেষণার গুরুত্বপূর্ণ ফাইন্ডিংসগুলি আলোচনা করলেন একটা পেজের মধ্যে বা দুইটা প্যারা বা একটা প্যারার মধ্যে। যে হতে পারে মিস্টার আর conducted research in 1999 or 2012. He found that these findings of the research is such and such. এই ধরনের কথা বলে আপনি লিটারেচার রিভিউ করবেন। এটা হচ্ছে লিটারেচার রিভিউ করার পদ্ধতি। আপনি যখন লিটারেচার রিভিউ বা রিভিউ অফ লিটারেচার, এটা কিন্তু একই জিনিসের দুই নাম। লিটারেচার রিভিউ করার পর আপনাকে অবশ্যই আপনার যে রেফারেন্স, আপনি যেই গবেষণা থেকে রিভিউ করছেন, সেটার রেফারেন্স আপনাকে রাখতে হবে। এবং প্রত্যেকটা রেফারেন্স আপনি হয়তো খাতায় নোট করে রাখতে পারেন, অথবা আপনার কম্পিউটারে এটাকে প্রিজার্ভ করে রাখতে পারেন। আপনার গবেষণা যখন শেষ হবে, তখন এই রেফারেন্সগুলো আপনাকে সাইট করার জন্য আপনার জন্য সুবিধা হবে। আপনি লিটারেচার রিভিউ করা যেতে পারে জার্নাল থেকে, হতে পারে কারো থিসিস থেকে, হতে পারে কারো ইন্টারনেটের কোনো একটা লেখা থেকে, আবার হতে পারে কোনো নিউজ পেপার থেকে, হতে পারে কোনো একটা অ্যানুয়াল রিপোর্ট থেকে হতে পারে, অথবা কোনো একটা কোম্পানির ওয়েবসাইট থেকে হতে পারে। তো বিভিন্ন জায়গা থেকে আপনি লিটারেচার রিভিউ করতে পারেন। বিভিন্ন জায়গা থেকে লিটারেচার রিভিউ করার যে সাইট করার একটা পদ্ধতি আছে, বা আমি যেটা বললাম যে APA স্টাইল, আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন বা মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন বা শিকাগো বা ভ্যাঙ্কুভার, আমরা সাধারণত আমাদের প্রিফার করি APA, আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন। তারা সাইটেশনের জন্য যে পদ্ধতি দিয়েছেন সেটাকে আমরা ফলো করি। তো একটা সাইটেশনের জন্য একটা আলাদা ক্লাস হতে পারে। তো আপনারা ইন্টারনেটে APA সাইটেশন স্টাইল দিলে আপনারা এটা পেয়ে যাবেন, সেখানে বিস্তারিত বলা আছে, সেখানে আপনারা এটা দেখে লিটারেচার রিভিউ করার শিখবেন। এখন 4 নম্বর পয়েন্ট হচ্ছে ফর্মুলেশন অফ রিসার্চ কোশ্চেন। আপনার গবেষণার জন্য আপনি প্রশ্ন থ্রো করবেন, যে একটা প্রপোজাল লেখার জন্য আপনার কি কি কোশ্চেন আপনি অ্যারাইজ করবেন। তো আপনার রিসার্চ প্রপোজাল লেখার ক্ষেত্রে রিসার্চ কোশ্চেনগুলো কি হবে। রিসার্চ কোশ্চেনগুলো অবশ্যই স্পেসিফিক এবং যথাসম্ভব ছোট হতে হবে। যে আপনি অনেক বড় প্যারা দিয়ে একটা প্রশ্ন লিখলেন, তাহলে কিন্তু আপনি বুঝবেন না। 1 লাইন বা 1.5 লাইনের মাধ্যমে আপনি আপনার রিসার্চ কোশ্চেনগুলো সেট করবেন। যেমন আমরা যদি একটা উদাহরণ দিই, যে একটা টাইটেল যদি আমরা নিই, যে দ্য ইফেক্ট অফ মাইক্রো ক্রেডিট ইন দ্য সোসাইটি অফ বাংলাদেশ, আমরা যদি এটাকে একটা টাইটেল হিসেবে নিই, যে আমরা যদি বলি যে আমাদের সমাজে যে মাইক্রো ক্রেডিট প্রচলিত রয়েছে সেটার ইফেক্টটা কী, সেটা আমরা দেখার জন্য যদি একটা গবেষণা করি, তাহলে আমাদের প্রথমত এটা টাইটেল, যে ইফেক্ট অফ মাইক্রো ক্রেডিট ইন দ্য সোসাইটি অফ বাংলাদেশ। তো এখন আমরা দেখব এটা টাইটেল নিলাম, এরপরে এটা লিটারেচার রিভিউ কী হবে। এই মাইক্রো ক্রেডিট নিয়ে যারা গবেষণা করেছেন তাদের গবেষণা থেকে আমরা
অ্যাবস্ট্রাক্ট থেকে বা তাদের ফাইন্ডিংস থেকে আমরা এটাকে রিভিউ করব। এরপরে আমরা ফর্মুলেশন অফ রিসার্চ কোশ্চেন কীভাবে হতে পারে, যেমন আমরা এই গবেষণার ক্ষেত্রে আমরা বলতে পারি যে হোয়াট আর দ্য ইফেক্টস অফ মাইক্রো ক্রেডিটস ইন দ্য সোসাইটি অফ বাংলাদেশ, এটা একটা প্রশ্ন হতে পারে। যে 2 নম্বর প্রশ্ন হতে পারে যে ইজ দেয়ার অ্যানি নেগেটিভ ইম্প্যাক্ট অফ মাইক্রো ক্রেডিট ইন আওয়ার সোসাইটি, যে এটা একটা কোশ্চেন, রিসার্চ কোশ্চেন হতে পারে। যে হতে পারে হোয়াই দ্য ক্লায়েন্টস অফ মাইক্রো ক্রেডিট আর বিকামিং ডিফল্টার। এই ধরনের আপনি 3টা বা 4টা আপনি গবেষণার কোশ্চেন আপনি থ্রো করতে পারেন বা কোশ্চেন লিখতে পারেন। আপনাকে অবশ্যই আপনার যখন গবেষণার টাইটেল আপনি ঠিক করবেন, যেমন আমরা উদাহরণ হিসেবে বললাম যে ইফেক্ট অফ মাইক্রো ক্রেডিট ইন দ্য সোসাইটি অফ বাংলাদেশ, এটা আমরা যদি টাইটেল নিই, আপনি সবসময় মনে রাখবেন আপনার গবেষণার সমস্ত কিছু রিফ্লেকশন কিন্তু আপনার টাইটেলকে কেন্দ্র করেই হবে। আপনি টাইটেলকে কেন্দ্র করে আপনার রিভিউ করবেন, টাইটেলকে কেন্দ্র করে আপনার রিসার্চ কোশ্চেন থ্রো করবেন। এরপরে আমরা পরবর্তী যে যত পয়েন্ট আসবে সবগুলো পয়েন্টই কিন্তু আপনার টাইটেলকে ফলো করবে। এরপরে আমাদের 5 নম্বর পয়েন্ট যদি আমরা বলি যে অবজেক্টিভস অফ দ্য রিসার্চ, তো আপনার গবেষণা প্রস্তাবের বা রিসার্চ প্রপোজালের কতগুলি অবজেক্টিভস থাকবে, সেই অবজেক্টিভসগুলো আপনাকে লিখতে হবে। তো অবজেক্টিভগুলো লেখার সময় কিন্তু আপনার টাইটেলকে ফলো করবে। যেমন আমরা টাইটেল বললাম উদাহরণ হিসাবে ইফেক্ট অফ মাইক্রো ক্রেডিট ইন দ্য সোসাইটি অফ বাংলাদেশ, এইখানে আমরা কি উদ্দেশ্য বা রিসার্চের আমরা অবজেক্টিভস কী নিতে পারি। 1 নম্বর হতে পারে টু ফাইন্ড আউট দ্য ইম্প্যাক্টস অর ইফেক্টস অফ দ্য মাইক্রো ক্রেডিট ইন দ্য সোসাইটি অফ বাংলাদেশ, 1 নম্বর অবজেক্টিভ হতে পারে। আর 2 নম্বর হতে পারে টু আইডেন্টিফাই দ্য কজেস অফ ডিফল্টার অফ মাইক্রো ক্রেডিট ক্লায়েন্টস, এটা একটা হতে পারে। আর 3 নম্বর হতে পারে টু প্রোভাইড পলিসি রিকমেন্ডেশনস। অবজেক্টিভস রিসার্চ প্রপোজাল লেখার ক্ষেত্রে অবজেক্টিভস লেখার ক্ষেত্রে মনে রাখতে হবে যে অবজেক্টিভস 1 নম্বর অবজেক্টিভসটা হবে সবচাইতে ইম্পর্টেন্ট যে অবজেক্টিভ সেটা হবে, 2 নম্বরে তার চেয়ে কম ইম্পর্টেন্ট, 3 নম্বর তার চেয়ে কম ইম্পর্টেন্ট, এরকম হতে পারে। আপনি একটা গবেষণা প্রস্তাব বা রিসার্চ প্রপোজাল লেখার ক্ষেত্রে 2টা 3টা বা 4টা এর বেশি আপনি অবজেক্টিভস না নয় ভালো। আপনি যত বেশি অবজেক্টিভস দেবেন আপনার কাজ তত বেশি বেড়ে যাবে। তাহলে অবজেক্টিভস লেখার ক্ষেত্রে কতগুলো থাম্ব রুল রয়েছে, যে এগুলো সাধারণত ভার্ব আকারে লেখা হয়, যে যেমন শুরু করা হয় টু ফাইন্ড আউট, টু আইডেন্টিফাই, টু এক্সপ্লোর, সামথিং লাইক দ্যাট, টু ইভ্যালুয়েট দিয়ে শুরু করতে পারেন, টু অ্যাসেস দিয়ে শুরু করতে পারেন, টু এক্সামিন দিয়ে শুরু করতে পারেন। এই ধরনের কিছু থাম্ব রুল রয়েছে। আপনার টাইটেলের সাথে মিল রেখে এই ধরনের টু দিয়ে টু আইডেন্টিফাই, টু ফাইন্ড আউট, টু এক্সপ্লোর, টু ইভ্যালুয়েট, টু অ্যাসেস, টু এক্সামিন, এই ধরনের সেন্টেন্স আপনি প্রথমে শুরু করতে পারেন। কিছু কিছু জিনিস আছে যেগুলো না লেখাই ভালো, যেমন টু নো, টু আন্ডারস্ট্যান্ড, এই কথাগুলো না লেখাটাই বেটার। তাহলে আমরা দেখলাম যে 5 নম্বর পয়েন্টস অবজেক্টিভস অফ দ্য স্টাডি। এরপরে 6 নম্বর পয়েন্টস আমরা দেখব যে ফর্মুলেশন অফ রিসার্চ হাইপোথিসিস, যে রিসার্চের হাইপোথিসিস ফর্মুলেট করা। যে আমরা যে উদাহরণ দিয়েছি যে ইফেক্ট অফ মাইক্রো ক্রেডিট ইন দ্য সোসাইটি অফ বাংলাদেশ, এইটার আমরা কিভাবে হাইপোথিসিস বা অনুমান কী লিখব, সেটা হতে পারে যে দেয়ার ইজ এ সিগনিফিক্যান্ট রিলেশনশিপ অফ মাইক্রো ক্রেডিট অ্যান্ড সোশ্যাল ভায়োলেন্স ইন দ্য সোসাইটি। যে এখন যারা মাইক্রো ক্রেডিট নিচ্ছেন এই মাইক্রো ক্রেডিটের কারণে বিভিন্ন ধরনের সামাজিক অস্থিরতা দেখা দিতে পারে। আবার হতে পারে মাইক্রো ক্রেডিট নিয়ে যে দেয়ার ইজ এ সিগনিফিক্যান্ট রিলেশনশিপ ইন মাইক্রো ক্রেডিট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট। এটা হতে পারে মাইক্রো ক্রেডিট নিয়ে যারা এটাকে সঠিকভাবে ব্যবহার করতেছে তারা এখান থেকে লাভবান হচ্ছে, আবার যারা এই টাকাটা অন্য কাজে খাটাচ্ছে, সঠিকভাবে ব্যবহার করছে না, এটাকে অপচয় করছে, তারা সেখানে লুজার হচ্ছে বা টাকাটা ডিফল্টার হচ্ছে, দিতে পারছে না। তো যারা মাইক্রো ক্রেডিটের যারা এনজিও রয়েছে বা যারা ব্যাংক রয়েছে তারা তার মাইক্রো ক্রেডিটের টাকাটা নেওয়ার জন্য যখন তারা এসে চাপ দেয়, অনেক ক্ষেত্রে দেখা গেছে যে তাদের অনেক জোরপূর্বক তাদের কাছ থেকে টাকা আদায় করে বা তাদেরকে বিভিন্ন মামলা দেয়। এটা তারা তাদের কোম্পানির নিয়ম, সেই অনুযায়ী তারা এটা করে থাকে। তো যারা এখানে সঠিকভাবে ব্যবহার করে তারা এটার ফল ভালো পায়, আর যারা করে না তারা এটার ফল ভালো পায় না। অর্থাৎ আপনি অনুমান, আপনার হাইপোথিসিস অফ দ্য স্টাডি হলো আপনি একটা
আপনার গবেষণার একটা রেজাল্ট কী হতে পারে, টেন্টেটিভ বা সম্ভাব্য বা আনুমানিক, আপনি গবেষণা করার আগে এটা একটা বলে দিলেন যে দেয়ার ইজ এ সিগনিফিক্যান্ট রিলেশনশিপ বিটুইন সাস অ্যান্ড সাস, বা দেয়ার ইজ এ নেগেটিভ রিলেশনশিপ, এভাবে হাইপোথিসিসগুলো লিখতে হয়। বা দেয়ার ইজ এ স্ট্রং রিলেশনশিপ, বা দেয়ার ইজ এ কো রিলেশন বিটুইন দিস অ্যান্ড দ্যাট, এভাবে হাইপোথিসিসগুলো লিখতে হয়। এরপরে হচ্ছে ডেফিনেশন অফ কনসেপ্টস। ডেফিনেশন অফ কনসেপ্ট রিসার্চ প্রপোজালের ক্ষেত্রে আপনার যে টাইটেল, আমরা উদাহরণ হিসেবে নিয়েছি ইফেক্ট অফ মাইক্রো ক্রেডিট ইন দ্য সোসাইটি অফ বাংলাদেশ। এখানে আমরা দেখব যে আমরা কনসেপ্টটা কী ডিফাইন করব। আমরা প্রথমত যে গুরুত্বপূর্ণ কনসেপ্ট রয়েছে সেটা হচ্ছে মাইক্রো ক্রেডিট। মাইক্রো ক্রেডিট কী, এটার লিমিট কত, বা এটার সংজ্ঞা কী, এটা কত ধরনের, এগুলো আমরা ডিফাইন করব। এটাকে আমরা বলতেছি ডেফিনেশন অফ কনসেপ্ট, থিওরিটিক্যাল। এখন এটার আরও একটা পয়েন্ট আছে যে এটাকে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কও বলা হয়, যে আপনার টাইটেলে যে সমস্ত গুরুত্বপূর্ণ কনসেপ্ট থাকবে বা আপনি গবেষণায় নিয়ে আসবেন, সেটা আপনি এখানে ডিফাইন করবেন। বা এখানে এটার আন্ডারে, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের আন্ডারে এটাকে বলা হয় যে এটার বিভিন্ন সংজ্ঞা, আপনার গবেষণা করার ক্ষেত্রে কিছু কিছু সংজ্ঞা আসবে, এই সংজ্ঞাগুলো আপনি আন্ডারে লিখবেন। এরপরে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক নামে একটা কথা আছে, যে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক হলো আপনার গবেষণাটা আপনি কোন থিওরি অনুযায়ী করবেন সেই থিওরিটা উল্লেখ করবেন। যে হতে পারে আপনার বিভিন্ন বিজ্ঞানী বা দার্শনিক যে আপনার এই গবেষণা করার জন্য বিভিন্ন থিওরি দিয়েছেন, যে কোনো একটা থিওরি অবলম্বন করে আপনি করবেন, এই রিসার্চ প্রপোজালে এটা উল্লেখ করতে হয়। এরপরের পয়েন্ট হচ্ছে 8 নম্বর পয়েন্ট রিসার্চ প্রপোজালের, যে রেশনেল অথবা ইম্পর্টেন্স অথবা সিগনিফিক্যান্স অফ দ্য স্টাডিটা কী। যে আপনি যেই রিসার্চ প্রপোজালটা লিখবেন সেটার সামাজিক কী গুরুত্ব বহন করে, বা সামাজিক কী কন্ট্রিবিউশন আমাদের সমাজে এটা আছে, সেটা আমাদেরকে উল্লেখ করতে হবে। যে এটার ইম্পর্টেন্স কী বা এটার গুরুত্ব কতটুকু সমাজে আমাদের। আপনি যে গবেষণা প্রস্তাবনা লিখছেন, সেই গবেষণা প্রস্তাবনা এটা গবেষণা যদি করা হয়, তাহলে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র বা পৃথিবী কী উপকৃত হবে সেটা সম্পর্কে আপনি লিখবেন। এরপরে আমরা 8 নম্বর পয়েন্ট দেখলাম। দেখার পরে আমরা এখন পরবর্তী যে ধাপ রয়েছে সেটা হচ্ছে মেথোডোলজি অফ দ্য রিসার্চ। রিসার্চের মেথোডোলজি আপনার প্রথমত আপনার প্রপোজালে ঠিক করতে হবে যে আপনি রিসার্চ ডিজাইন কী হবে। যে বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে, এক্সপেরিমেন্টাল ডিজাইন রয়েছে, কোয়েসি এক্সপেরিমেন্টাল রয়েছে, বা ল্যাবরেটরি রিসার্চ রয়েছে, ফিল্ড রিসার্চ, বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে, সার্ভে আছে, কেস স্টাডি আছে। আপনি যে কোনো একটা ডিজাইন আপনার গবেষণার জন্য ঠিক করবেন। এরপরে আপনার আইডেন্টিফিকেশন অফ নেসেসারি ডাটা, আপনি কী কী ডাটা কালেক্ট করবেন সেটা আপনি ঠিক করবেন। এরপরে এরিয়া অফ দ্য স্টাডি, আপনি একটা গবেষণা প্রস্তাব লেখার সময় আপনি গবেষণাটা কোন এলাকায় করবেন সেটাকে আপনাকে নির্ধারণ করতে হবে। এরপরের পয়েন্ট হচ্ছে মেথোডোলজি ইউনিট অফ অ্যানালাইসিস অফ দ্য স্টাডি, আপনার গবেষণার ক্ষেত্রে আপনি কি ইউনিট বা কোনটাকে আপনি মেজার করবেন। আমরা যেটা উদাহরণ হিসেবে দিয়েছি যে ইফেক্ট অফ মাইক্রো ক্রেডিট ইন দ্য সোসাইটি অফ বাংলাদেশ, আমরা এখানে আমাদের ইউনিট অফ অ্যানালাইসিস হবে যারা মাইক্রো ক্রেডিট নিয়েছেন তাদের, ওই সমস্ত ক্লায়েন্টদেরকে আমরা ইউনিট হিসেবে এখানে বলতে পারি। যে যারা মাইক্রো ক্রেডিট নিয়েছে তাদের সমাজে বা পরিবারে সেটা ইউজ করেছে, তারা কি কি ফল পেয়েছে বা এটার কি কি নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে সেটা আমরা এখানে ইউনিট আমরা মেজার করব। এরপরে পপুলেশন অফ দ্য স্টাডি, আপনি আপনার গবেষণার যে এলাকায় করবেন সেই এলাকায় কতজন মানুষ এটা মাইক্রো ক্রেডিট নিয়েছে, যে তাদের টোটাল সংখ্যা কত, সেটাকে আমরা পপুলেশন বলবো। এরপরে আমাদের পরবর্তী পয়েন্ট মেথোডোলজি হচ্ছে স্যাম্পলিং প্ল্যান। আপনি স্যাম্পলিং নেওয়ার অনেকগুলো পদ্ধতি রয়েছে, আপনি কোন পদ্ধতিতে স্যাম্পলিং নেবেন সেটা আপনি এখানে উল্লেখ করবেন। যখন হতে পারে র্যান্ডম স্যাম্পলিং হতে পারে বা পারপাসিভ স্যাম্পলিং হতে পারে, সেটাই আপনি স্যাম্পলিং প্ল্যান নেবেন। এর পরবর্তী সংখ্যা হচ্ছে স্যাম্পল সাইজ। আপনার রিসার্চ প্রপোজালে আপনি উল্লেখ করবেন যে স্যাম্পল সাইজ কতজন হবে। যে স্যাম্পল সাইজ বের করার জন্য একটা ফর্মুলা রয়েছে, যেটা বলা হয় n=z² PQ / d²। এখানে এই সূত্র অবলম্বন করে আমরা স্যাম্পল সাইজ নির্ধারণ করে থাকি। এরপরের পয়েন্ট হচ্ছে সোর্সেস অফ ডাটা। আপনি আপনার গবেষণার ক্ষেত্রে ডাটা কোথা থেকে নেবেন, কোন কোন সোর্স থেকে নেবেন সেটা আপনি উল্লেখ করবেন। ডাটা সোর্স সাধারণত দুই ধরনের হয়, একটা প্রাইমারি সোর্স এবং আরেকটা সেকেন্ডারি সোর্স। আপনি যে সমস্ত ডাটা আপনি ফিল্ডে আপনার স্টাডিতে গিয়ে ফিল্ড থেকে নেবেন কোশ্চেনিয়ারের মাধ্যমে বা ইন্টারভিউ শিডিউলের মাধ্যমে, সেগুলোকে আমরা প্রাইমারি ডাটা বলবো। আর সেকেন্ডারি ডাটা কোনগুলো, যেগুলো আমরা বই পুস্তক লিটারেচার রিভিউ করব বা অ্যানুয়াল রিপোর্ট থেকে নিব বা কোনো ওয়েবসাইট থেকে নেব, অর্থাৎ
রিটেন ডকুমেন্ট থেকে আমরা যখন কোনো ডাটা নেব সেটাকে আমরা সেকেন্ডারি ডাটা বলবো। এরপরের মেথোডোলজি পরের পয়েন্ট হচ্ছে মেথডস অফ ডাটা কালেকশন। যে ডাটা কালেকশন আপনি কীভাবে করবেন, আপনি নিজে ফিল্ডে গিয়ে করবেন নাকি আপনি আপনার কোশ্চেনিয়ার বা ইন্টারভিউ শিডিউল আপনি মেইলের মাধ্যমে পাঠিয়ে দিয়ে ফিল আপ করবেন নাকি আপনি নিজে গিয়ে করবেন, সেটা আপনাকে উল্লেখ করতে হবে। এরপরে পয়েন্ট হচ্ছে ইনস্ট্রুমেন্ট অফ ডাটা কালেকশন। আপনি ইনস্ট্রুমেন্ট আপনার টুলস বা ইনস্ট্রুমেন্ট আপনি কোশ্চেনিয়ার দিয়ে ডাটা কালেকশন করতে পারেন অথবা ইন্টারভিউ শিডিউল দিয়ে করতে পারেন, সেটা আপনি বলে দিতে হবে। এরপরে আপনার যে ডাটা যখন আপনার কালেকশন করে ফেললেন, আপনি ডাটাটা কিভাবে অ্যানালাইসিস করবেন, কিভাবে ডাটা প্রসেস করবেন, কিভাবে এটা আপনাকে বলে দিতে হবে। যে হতে পারে যে এটা আপনি মাইক্রোসফট এক্সেলে ডাটা অ্যানালাইসিস করা যায়, আবার স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ফর দ্য সোশ্যাল সায়েন্সেস SPSS এর মাধ্যমে ডাটা অ্যানালাইসিস করা যায়, আবার MS স্ট্যাট রয়েছে, DMRT রয়েছে, অনেক ধরনের পদ্ধতি বা অনেক ধরনের সফটওয়্যার রয়েছে ডাটা অ্যানালাইসিস করার জন্য। আপনি যে কোনো একটা পদ্ধতি আপনি ইউজ করলেই আপনার হয়ে যাবে। তো মোটামুটি পয়েন্ট এগুলো। এরপরে আপনার পরবর্তী পয়েন্ট হচ্ছে যে আপনার টাইম শিডিউল। আপনি আপনার গবেষণা প্রস্তাবনা লেখার সময় আপনার টাইম শিডিউল অবশ্যই উল্লেখ করতে হবে যে আপনি কোন কাজ কখন করবেন এবং কতদিন সময় নেবেন। যেমন আপনি কোনো একাডেমিক গবেষণার ক্ষেত্রে আপনি যখন ভর্তি হবেন, হওয়ার পর 4 মাস বা 6 মাস বা 1 বছর কোর্স ওয়ার্ক করবেন। কোর্স ওয়ার্ক করার পর আপনি কোর্স ওয়ার্কের মাঝে আপনার লিটারেচার রিভিউ করবেন কত মাস বা কতক্ষণ। এরপরে আপনি কিভাবে বই পড়বেন বা প্রাইমারি ডাটা কতদিন ধরে আপনি কালেকশন করবেন সেটা বলে দিতে হবে। আপনার কোশ্চেনিয়ার তৈরি করবেন কতদিন লাগবে সেটা বলে দিতে হবে। আপনার ডাটা কালেকশন করতে কতদিন লাগবে, সেটা ডাটা প্রসেস করতে কতদিন লাগবে, সেই ডাটাটা অ্যানালাইসিস করতে কতদিন লাগবে, আপনার ড্রাফট রিপোর্ট তৈরি করতে কতদিন লাগবে, আপনার প্রপোজাল প্রেজেন্টেশন দিবেন কখন, আপনার থিসিস প্রেজেন্টেশন কখন দিবেন, এই জিনিসগুলো সমস্ত কিছু, থিসিস কখন সাবমিট করবেন, কখন ডিফেন্স করবেন, এগুলো সব কিছু যখন আপনি কম্বাইনভাবে বলবেন এটাকে আমরা টাইম শিডিউল বলা হয়। অর্থাৎ আপনি একাডেমিক রিসার্চের ক্ষেত্রে আপনার ভর্তি হওয়া থেকে শুরু করে আপনার পাশ করে যাওয়ার আগ পর্যন্ত আপনি কোন কাজ কখন করবেন এবং কত মাস বা কত দিন লাগবে সেটার একটা সাম আপ করা, একটা প্ল্যানিং করা, টাইমটাকে ঠিক করা যে এই কাজটা আমি এত দিনে করব, এটাকে বলে আমরা টাইম শিডিউল বলা হয়। এরপরে আপনার গবেষণা করার ক্ষেত্রে যদি আপনার কোনো পার্সোনেল বা মানুষের হায়ার করা দরকার হয়, তাদের আপনি উল্লেখ করবেন যে আপনি কাদেরকে হায়ার করবেন। তাদেরকে একটা ট্রেন আপ করতে হবে যে আপনার রিসার্চ অ্যাসোসিয়েটকে আপনি নিয়ে করবেন, বা আপনার ডাটা কালেকশনের জন্য ফিল্ডে কিছু লোক পাঠাবেন, তাদেরকে আপনি উল্লেখ করবেন, বা আপনি আপনার ডাটা কারা অ্যানালাইসিস করবে, যারা ডাটা অ্যানালাইটার আছে বা অ্যানালাইসিস করে দেয় তাদের কাছে হেল্প নিতে পারেন, অথবা আপনি নিজেও করতে পারেন। আবার আপনার রিসার্চ অ্যাসোসিয়েট যারা আপনার সাথে কাজ করবে তাদের আপনি এই ধরনের প্ল্যানিংটা আপনি করবেন, বা আপনার গবেষণার ক্ষেত্রে কোন কোন মানুষ লাগবে সেটা আপনি উল্লেখ করবেন। এরপরের পয়েন্টটা হচ্ছে বাজেটিং। আপনার একটা একাডেমিক রিসার্চের ক্ষেত্রে আপনার ভর্তি থেকে শুরু করে আপনার রিসার্চ শেষ হওয়া পর্যন্ত আপনার কোন খাতে কত টাকা ব্যয় হবে সেগুলো আপনি একটা উল্লেখ করবেন। আপনার যারা গবেষণার অ্যাসোসিয়েট হিসেবে কাজ করবে তাদের একটা বাজেট রয়েছে, আপনি ফিল্ডে যাবেন, সেখানে ডাটা কালেকশন করবেন, যারা ডাটা অ্যানালাইসিস করবে তাদের একটা বাজেট রয়েছে, আপনি একাডেমিক রিসার্চের ক্ষেত্রে আপনার ভর্তিতে কত টাকা লাগলো, এই সমস্ত বিস্তারিত। অর্থাৎ আপনি একাডেমিক রিসার্চের ক্ষেত্রে ভর্তি হওয়া থেকে শুরু করে পাশ করা পর্যন্ত যত আপনার টাকা খরচ হবে এই টাকাগুলো আপনি উল্লেখ করলেন, এটাকে আমরা বাজেটিং বলে থাকি। বা এই একই জিনিসগুলোর পয়েন্ট আবার আমরা কিন্তু প্রজেক্ট প্রপোজালের ক্ষেত্রেও আমরা এই পয়েন্টগুলোই আসবে, যে একটা প্রজেক্ট প্রপোজালে কী কী পয়েন্ট লাগে। এরপরে আপনার লাস্ট পয়েন্টটা হচ্ছে রেফারেন্সেস, যে আপনি আপনার গবেষণা করতে গিয়ে বা রিসার্চ প্রপোজাল লিখতে গিয়ে যে সমস্ত বই পুস্তক বা যে সমস্ত জার্নাল বা যে সমস্ত নিউজ পেপার বা যে সমস্ত অ্যানুয়াল রিপোর্ট বা যে সমস্ত ওয়েবসাইটের সহযোগিতা নিয়েছেন তাদের একটা রেফারেন্স আপনার উল্লেখ করতে হবে, এটাকে বলা হয় রেফারেন্স। তা রেফারেন্স উল্লেখ করার কতগুলো পদ্ধতি রয়েছে, যেমন আমরা সাইটেশনের কতগুলো পদ্ধতি দেখলাম, তো রেফারেন্স লেখার ক্ষেত্রেও কতগুলো পদ্ধতি রয়েছে। যেমন APA রয়েছে, আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, তারা একটা পদ্ধতি ফলো করে। তারপরে মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন, MLA বলা হয়, এটা একটা স্টাইল রয়েছে। শিকাগো একটা পদ্ধতি, ভ্যাঙ্কুভার, এ ধরনের ইন্টারন্যাশনালি রিকগনাইজড কতগুলি পদ্ধতি রয়েছে। আমরা সাধারণত APA আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন এই পদ্ধতিটাকে আমরা বেশি ফলো করে থাকি, বা এই পদ্ধতিতে আমরা রেফারেন্স লিখে থাকি। তো আমরা মোটামুটি আমি দেখার চেষ্টা করেছি, যে আমরা বলার চেষ্টা করেছি যে একটা রিসার্চ প্রপোজালে কি পয়েন্ট থাকে, আমি সেগুলোকে আবার সাম আপ করতেছি, যে সাম আপ করছি সেইগুলো আমি আবার একটু বলার চেষ্টা করছি। যে প্রথমত আমরা 11:30 কতক্ষণ হয়েছে?
আধা ঘন্টা হয়েছে না কত? আধা ঘন্টা হয়েছে। এটা চলতেছে না? আচ্ছা, তো এখন আমরা দেখব যে একটা রিসার্চ প্রপোজালে কী কী পয়েন্ট থাকে, এই জিনিসগুলো আমরা আরেকটু একবার সাম আপ করবো। যে আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করলাম যে একটা রিসার্চ প্রপোজালে কী কী পয়েন্ট থাকে, আমরা এটা আরেকবার বলার চেষ্টা করব। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে 1 নম্বর পয়েন্ট হচ্ছে এরিয়া অফ দ্য স্টাডি। আমি দুইবার করে বলবো যে একটা রিসার্চ প্রপোজাল বা একটা সিনোপসিস বা একটা রিসার্চ প্রোটোকল লেখার ক্ষেত্রে কতগুলো পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো আপনাকে কাভার করে আপনার একটা রিসার্চ প্রপোজাল লিখতে হবে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে এরিয়া অফ দ্য স্টাডি। 1 নম্বর পয়েন্ট এরিয়া অফ দ্য স্টাডি। 2 নম্বর হচ্ছে টাইটেল অফ দ্য স্টাডি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে টাইটেল অফ দ্য স্টাডি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ব্রিফ। আপনার টাইটেল লেখার পরে আপনার একটা ইন্ট্রোডাকশান লিখতে হবে, ইন্ট্রোডাকশান অফ দ্য স্টাডি, ইন্ট্রোডাকশান অফ দ্য স্টাডি। এরপরে আপনার পয়েন্ট যে আসতেছে আপনার ব্রিফ লিটারেচার রিভিউ আসবে, যে আপনার লিটারেচার রিভিউ কী সেইগুলো আপনার লিখতে হবে। এরপর লিটারেচার রিভিউর পরে আমরা দেখলাম যে ফর্মুলেশন অফ রিসার্চ কোশ্চেন ফর্মুলেট করা 4 নম্বর পয়েন্ট হচ্ছে, বা 5 নম্বর ফর্মুলেশন অফ রিসার্চ কোশ্চেন। এরপরে হচ্ছে অবজেক্টিভস অফ দ্য স্টাডি, অবজেক্টিভস অফ দ্য স্টাডি। এরপরে পয়েন্ট হচ্ছে আপনার থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, যদি আমরা বলি থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, তারপরে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আসতে পারে এখানে। পরবর্তী পয়েন্ট অবজেক্টিভস অফ দ্য স্টাডি, তারপরে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, তারপর কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। এরপর ফর্মুলেশন অফ রিসার্চ হাইপোথিসিস, তারপরে ফর্মুলেশন অফ রিসার্চ কোশ্চেন, ফর্মুলেশন অফ রিসার্চ অবজেক্টিভস আর ফর্মুলেশন অফ রিসার্চ হাইপোথিসিস। এরপরে আপনার রেশনাল অফ দ্য স্টাডি, যে স্টাডিটার আপনার যৌক্তিকতা বা যথার্থতা বা ইম্পর্টেন্সটা কী। এরপরে ম্যাথোডোলজি আছে, ম্যাথোডোলজির কতগুলো পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে রিসার্চ ডিজাইন হতে পারে, আপনার রিসার্চ ডিজাইন কী হবে সেটা আপনি উল্লেখ করবেন। তারপর আপনার রিসার্চ এরিয়া, তারপর ইউনিট অফ অ্যানালাইসিস অফ দ্য স্টাডি হতে পারে, যে কী আপনি অ্যানালাইসিস করবেন, যে পপুলেশন অফ দ্য স্টাডি। এরপরের পয়েন্ট হচ্ছে আপনার স্যাম্পলিং প্ল্যান, স্যাম্পলিং কীভাবে করবেন, স্যাম্পলিং প্ল্যান বা স্যাম্পল সাইজ টোটাল কত হবে আপনার একটা গবেষণার ক্ষেত্রে। একটা স্ট্যান্ডার্ড সাইজ, স্যাম্পল সাইজ ধরেন 400 হতে পারে বা তার কম বেশি হতে পারে, স্যাম্পলিং প্ল্যান। এরপরে আপনার সোর্সেস অফ ডাটা, কোন কোন সোর্স থেকে ডাটা কালেকশন করবেন। তারপরে মেথড অফ ডাটা কালেকশন, কীভাবে আপনি ডাটা কালেকশন করবেন। এরপরে পয়েন্ট হচ্ছে ইনস্ট্রুমেন্ট অফ ডাটা কালেকশন, এরপরে ফিল্ড ডাটা ইনভেস্টিগেশন, ডাটা কালেকশন, ডাটা প্রসেসিং, ডাটা অ্যানালাইসিস এবং ইন্টারপ্রিটেশন। তো মেথোডোলজির পার্ট গেল। এরপরে আপনার আসবে হচ্ছে টাইম শিডিউল, আপনি কোন কাজ কখন করবেন সে টাইমটা আসবে। এরপরে আপনার পার্সোনাল অফ দ্য স্টাডি, আপনার স্টাডিটা কন্ডাক্ট করতে কাদের কাদের হেল্প নেবেন সেই কথাটা উল্লেখ করবেন। এরপরে আপনার বাজেটিং অফ দ্য স্টাডি। এরপরে লাস্ট হচ্ছে রেফারেন্স অফ দ্য স্টাডি। তো মোটামুটি আমরা দেখলাম যে একটা গবেষণা প্রস্তাবনা বা রিসার্চ প্রপোজাল লেখার ক্ষেত্রে কী কী পয়েন্ট লাগে, তো আমি মোটামুটি বলার চেষ্টা করেছি। এরপর আপনার যে রেফারেন্সের ক্ষেত্রে, রেফারেন্স সাইটিংয়ের ক্ষেত্রে কতগুলো পদ্ধতি রয়েছে সেগুলো বলার চেষ্টা করেছি, যে এপিএ, আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন, এমএলএ, তারপরে ভাঙ্কুভার বা শিকাগো। তো মোটামুটি আজকে আমরা যে রিসার্চ প্রপোজাল কীভাবে লিখতে হয়, কী কী পয়েন্ট থাকে, এগুলি আমরা মোটামুটি বলার চেষ্টা করেছি। আমি আরও একবার বলছি সংক্ষেপে, যে 1 নম্বর হবে যে এরিয়া অফ দ্য স্টাডি, 2 নম্বর টাইটেল অফ দ্য স্টাডি, 3 নম্বর ইন্ট্রোডাকশান অফ দ্য স্টাডি, 4 নম্বর ব্রিফ লিটারেচার রিভিউ হতে পারে। এরপরে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক হতে পারে। এরপরে হতে পারে ফর্মুলেশন অফ রিসার্চ কোশ্চেন। এরপরের পয়েন্ট হচ্ছে অবজেক্টিভস অফ দ্য স্টাডি। এরপরের পয়েন্ট হচ্ছে ফর্মুলেশন অফ রিসার্চ হাইপোথিসিস। এরপরে হচ্ছে আপনার রেশনাল অফ দ্য স্টাডি। এরপরে মেথোডোলজির পয়েন্ট, মেথোডোলজি হতে পারে রিসার্চ ডিজাইন 1 নম্বর হতে পারে। তারপরে আপনার আইডেন্টিফিকেশন অফ নেসেসারি ডাটা, তারপরে এরিয়া অফ দ্য স্টাডি, ইউনিট অফ অ্যানালাইসিস অফ দ্য স্টাডি, পপুলেশন অফ দ্য স্টাডি, স্যাম্পলিং প্ল্যান, স্যাম্পল সাইজ, সোর্সেস অফ ডাটা, মেথড অফ ডাটা কালেকশন, তারপরে ইনস্ট্রুমেন্ট অফ ডাটা কালেকশন, ফিল্ড অফ ডাটা ইনভেস্টিগেশন, ডাটা কালেকশন, ডাটা প্রসেসিং, ডাটা অ্যানালাইসিস, এটা মেথোডোলজির পার্ট। এরপরে আপনার হতে পারে ডাটা প্রসেসিং অ্যান্ড অ্যানালাইসিস, ইন্টারপ্রিটেশন, তারপরে আপনার টাইম শিডিউল, এরপরে আপনার পার্সোনাল অফ দ্য স্টাডি, এরপরে বাজেট, আর লাস্ট পয়েন্ট হচ্ছে রেফারেন্স। তো মোটামুটি রিসার্চ প্রপোজালের
পয়েন্টগুলো আমি বলার চেষ্টা করেছি। তো রিসার্চের একজন ছাত্র হিসেবে আমি আপনাদের যে কথাগুলো বলার চেষ্টা করলাম, হয়তো আমার ভুল ত্রুটি হতে পারে। আমার ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যারা আমার কথাগুলি বুঝতে পারেননি তারা হয়তো আমাকে পরবর্তীতে ফোনের মাধ্যমে বা আমার কাছে আসলে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। যারা আপনারা চ্যানেলটি, আমাদের এই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলেও রয়েছে। আপনারা যারা ইউটিউব চ্যানেল, আমি আপনাদের মেইলে পাঠিয়ে দেবো আমাদের লিঙ্ক। আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে আপনারা আমাদের পরবর্তী ভিডিওটা অটোমেটিক পেয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করেননি এখনও ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওগুলো আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট দিবেন, এবং কোনো সমস্যা হলে বা কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করার চেষ্টা করবেন এবং আমাদেরকে সংশোধন করার চেষ্টা করবেন। এই বলে আমি আজকে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।